ওয়েলকাম ফ্রেন্ডস, লার্নেক্স ক্লাসের ইংলিশ ক্লাসে তোমাদের সবাই স্বাগত। আমি প্রণব স্যার। তো আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি ইংলিশ সাবজেক্টের ওপর বা ইংলিশ গ্রামারের ওপর 20টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সাথে নোট বই নিয়ে বসবে। আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সাথে নোট বই নিয়ে অবশ্যই বসবে, কারণ যে গ্রামারের রুলস এবং ট্রিক্স যেগুলো আমি বলছি সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ সেগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো ক্লাসটা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা একটা এরর কারেকশনের উপর প্রশ্ন। প্রশ্নটা কি রয়েছে দেখো, নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে অপশান রয়েছে চারটে, এ বি সি ডি। এই চারটের মধ্যে আমাদেরকে ভুল খুঁজে বের করতে হবে। দেখো, যদি ভালো করে প্রশ্নটা অ্যানালিসিস করো, দেখো এই প্রশ্নটার মধ্যে তুমি দুটো সাবজেক্ট খুঁজে পাবে। একটা হচ্ছে সাবজেক্ট 1 অর্থাৎ দ্য প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে সাবজেক্ট 2 অর্থাৎ দ্য টিচার্স। এটা হচ্ছে আমার সাবজেক্ট 2, এবং এই দুটো সাবজেক্ট আমার কিন্তু নাইদার দিয়ে কিন্তু কানেক্টেড হয়ে আছে। এবার গ্রামার রুল কি বলে? গ্রামার রুল বলে যখন তোমার সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 মানে এরকম দুটো সাবজেক্ট যখন তোমার নাইদার দিয়ে কানেক্ট থাকবে, তখন তোমার প্রেফারেন্স যাবে অর্থাৎ তোমার সাবজেক্ট 2 এর ওপর। অর্থাৎ তুমি নাইদার দিয়ে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যখন কানেক্টেড থাকবে, তখন নাইদার নরের ক্ষেত্রে তোমার সবসময় সাবজেক্ট 2 এর ওপর প্রেফারেন্স যাবে। তার মানে কি? অর্থাৎ সাবজেক্ট 2 অনুযায়ী আমার ভার্ব এগ্রিমেন্ট হবে। অর্থাৎ আমার সাবজেক্ট 2টা যে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যেরকম থাকবে সেরকম আমার ভার্ব বসবে। তুমি যদি এই বাক্যটা পড়ো, দেখো এখানে যে ভার্বটা দেওয়া আছে, ভার্বটা রয়েছে ওয়াজ, আর আমার সাবজেক্ট 2 কি আছে? দ্য প্রিন্সিপাল আছে। এটা সাবজেক্ট 1 আছে আমার সিঙ্গুলার, আর সাবজেক্ট 2 কি আছে? দ্য টিচার্স আছে, অর্থাৎ এটা আমার প্লুরাল আছে। তাহলে আমি প্রথমে কি বললাম, যে যখনই আমার এরকম নাইদার নর দিয়ে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 কানেক্টেড থাকবে, তখন আমার ভার্বটা বসবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। আমার সেকেন্ড সাবজেক্টটা কি আছে? প্লুরাল আছে। তাহলে আমার ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী কি হবে? ভার্বটা প্লুরাল ভার্ব হবে। দেখতেই পাচ্ছ এটা ওয়াজ আছে, তার মানে পাস্ট টেন্সে আছে। তাহলে যদি আমার পাস্ট টেন্সের বিভাগ কোনটা হয়? প্লুরাল বিভাগ, সেটা হয় ওয়্যার। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ওয়াজটা কেটে ওয়্যার হবে। তাহলে আমার সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা একটা এরর কারেকশন হবো প্রশ্ন। দ্য ফার্নিচার ইন দিস রুম আর ভেরি এক্সপেন্সিভ। এইখানে দেখো, এইখানে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা হচ্ছে দ্য ফার্নিচার। দেখো, সবাই মনে করতে পারো যে ফার্নিচারটা কাউন্টেবল, কিন্তু আসলে কি হয়? আসলে এটা একটা ব্যতিক্রম। ফার্নিচারটা সবসময় আনকাউন্টেবল। এর আগের যে একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মানি যে কনসেপ্ট আছে, মানিটাও কিন্তু আমরা সাধারণত মানি গুনি, কিন্তু মানিটাও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। ঠিক একইভাবে ফার্নিচার হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। এবার আমি কি বলেছিলাম, যে যখনই আনকাউন্টেবল নাউন হবে তখন সবসময় কি সাবজেক্ট সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমার সেই অনুযায়ী কী হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আমার প্রশ্নটা পড়ো, দেখো কি কি রয়েছে। দ্য ফার্নিচার ইন দিস রুম আর ভেরি এক্সপেন্সিভ। এখানে কি রয়েছে? আর রয়েছে। আমরা কি জানি? আরটা হচ্ছে প্লুরাল বিভাগ, কিন্তু আমি কি শিখলাম? ফার্নিচারটা হচ্ছে সিঙ্গুলার, আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। তাহলে আমার ভার্বটা ওখানে সিঙ্গুলার হবে। তাহলে আমার প্রেজেন্ট টেন্সের বিভাগ যেটা সিঙ্গুলার, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ইজ। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ইজ। দ্য ফার্নিচার ইন দিস রুম ইজ ভেরি এক্সপেন্সিভ। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটাও রয়েছে একটা এরর কারেকশনের উপর। প্রশ্নটা দেখো, হি ইজ সিনিয়র দ্যান মি ইন সার্ভিস। অর্থাৎ সে চাকরিতে আমার চেয়ে বেশি বয়স্ক বা বেশি বয়োজ্যেষ্ঠ। দেখো, এর আগের যদি তোমরা আমার ক্লাসটা ফলো করে থাকো, তাহলে আমি বলেছিলাম 4-5টা এরকম অ্যাডজেক্টিভ রয়েছে যাদের ক্ষেত্রে আমরা সবসময় কম্পারেটিভ করার সময় কিন্তু দ্যান ইউজ করি না, সেগুলো আমরা টু ইউজ করি। সেগুলো কি ছিল? দেখো, সেগুলো ছিল হচ্ছে সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়ার, সুপিরিয়ার আর প্রায়ার।
এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো আমরা যখন কম্পারেটিভ করব বা কম্পারেটিভ ডিগ্রি করব এগুলোর, তখন কিন্তু আমরা দ্যান ইউজ করব না, তখন আমরা ইউজ করব টু। তাহলে আমার ভুলটা কোথায় রয়েছে? ভুলটা রয়েছে অপশান বিতে। তাহলে আমার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হি ইজ সিনিয়র টু মি ইন সার্ভিস। বুঝতে পেরেছো? তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে কি বলেছে দেখো, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ একজন ব্যক্তি যে মানব জাতিকে বা মানব সমাজকে ঘৃণা করে। প্রথম অপশানটা কি রয়েছে দেখো, প্রথম অপশানটা দিয়েছে হচ্ছে ফিলান্থ্রপিস্ট। আমরা জানি কি ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট হচ্ছে মানব প্রেমী। পরের অপশানটা কি রয়েছে দেখো, পরের অপশান রয়েছে মিসোজিনিস্ট। তোমাদেরকে একটা ট্রিক বলে রাখি, সেটা হচ্ছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে জিনি আর একটা হচ্ছে জ্ঞানী। একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যখনই জিনিন দিয়ে কোনো শব্দ তুমি খুঁজে পাবে সেটা মানেই হচ্ছে নারী সংক্রান্ত শব্দ হবে, আর যখনই জ্ঞানী দিয়ে কোনো শব্দ পাবে তখন সেটা বিবাহ সংক্রান্ত হবে। তাহলে দেখো এখানে আছে জিনি, অর্থাৎ এটা নারী সংক্রান্ত। পরেরটায় দেখো ডি, অপশান ডিতে রয়েছে জ্ঞানী, তাহলে এটা বিবাহ সংক্রান্ত। আর কি বলেছে প্রথমে দেখো আছে মিস। মিস সবসময় আমরা প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ অ্যান্টোনিম হিসেবে বা কোনো জিনিসের প্রতিপক্ষ হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে যদি নারীর প্রতিপক্ষ হয় তাহলে সেটা হবে মিসোজিনিস্ট, অর্থাৎ নারী বিদ্বেষী। পরের অপশানটাও দেখো ঠিক প্রতিপক্ষ বোঝাবে, এখানে রয়েছে ফিলান্থ্রপ, এখানে রয়েছে মিশান্থ্রপ। তাহলে ফিলান্থ্রপ মানে যদি মানব প্রেমিক হতে পারে, তাহলে মিশান্থ্রপ মানে কি হবে? মানব বিদ্বেষী। আর আমি কি বলেছিলাম, যেখানে জ্ঞানী হবে সেটা মানে হচ্ছে বিবাহ সংক্রান্ত হবে। তাহলে মিস আছে আর জ্ঞানী আছে, তাহলে এটা বিবাহ বিদ্বেষী হবে। তাহলে তো এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, তাহলে তার মানে কি হচ্ছে যে এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ একজন ব্যক্তি যে মানবকে বিদ্বেষ করে। তাহলে আমার সঠিক উত্তরটা কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ মিশান্থ্রপ। তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, একটা অ্যানিম্যাল সংক্রান্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। কি বলেছে দেখো, এ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে সাধারণত মৌমাছিদেরকে রাখা হয়। অপশানগুলো কী কী আছে দেখো, প্রথমটা হচ্ছে অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে পক্ষীরালয়, মানে অর্থাৎ যেখানে পাখিদেরকে রাখা হয়। পরের অপশানটা কী রয়েছে দেখো, পরের অপশানটা রয়েছে অ্যাপিয়ারি, অর্থাৎ যেখানে মৌমাছিদেরকে রাখা হয়। এই সংক্রান্ত তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, দেখো এপিয়ারি মানে এমন একটা জায়গা যেখানে মৌমাছিদেরকে কৃত্রিমভাবে প্রতিপালন করা হয়। এবার মৌমাছিরা যেখানে ন্যাচারালি যেখানে গ্রো করে বা যেখানে রিপ্রোডিউস করে যে জায়গাটা, সেটাকে বলা হয় হচ্ছে হাইভ, অর্থাৎ চাক। এটা হচ্ছে মৌমাছিদের ন্যাচারাল হ্যাবিটেট, অর্থাৎ মৌমাছিরা যেখানে নিজেরাই বাসা তৈরি করে। পরের অপশানটা কী রয়েছে দেখো, পরের অপশানটা হচ্ছে জু। জু মানে আমরা জানি চিড়িয়াখানা। আর শেষ অপশানটা কী রয়েছে দেখো, শেষ অপশানটা রয়েছে হচ্ছে কেনেল। কেনেল মানে হচ্ছে কুকুরের বাসস্থান বা কুকুরের জন্য ঘর। তাহলে অপশানগুলো পরে বুঝতেই পারছো আনসার কোনটা হবে। আনসার হয়ে যাবে আমরা অপশান বি, অর্থাৎ এপিয়ারি। তো ভিডিওটা যারা দেখছো, যদি আমাদের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের যদি ইংরেজির এমসিকিউর ওপর আরও ডিটেলসে কোনো ক্লাস লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে। দেখো কি বলেছে, লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, অর্থাৎ একজন লোকের জীবনগাথা বা জীবনের ইতিহাস যেটা সে নিজে রচনা করেছে বা নিজে লিখেছে। অপশানগুলো আছে কী কী দেখে নি চলো। প্রথম অপশান রয়েছে হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, অর্থাৎ কোনো লোকের বা কোনো ব্যক্তির জীবনের কাহিনী বা জীবনগাথা। পরের অপশানটা রয়েছে দেখো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি মানে হচ্ছে পুস্তকের ওপর পুস্তকবিদ্যা বা পুস্তক নিয়ে আলোচনা। পরের ওটা অপশানটা দেখো, পরের অপশানটা রয়েছে অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনী।
এবং শেষ অপশানটা রয়েছে দেখো ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মানে হচ্ছে হস্তলিখন বিদ্যা। তাহলে অপশানগুলোর যে মানেগুলো দেখলে সেগুলো দেখে বুঝতেই পারছো যে কোনটা আনসার হবে। অবশ্যই একজন লেখকের তার নিজের হাতে লেখা জীবনগাথা, তাহলে আনসার হয়ে যাবে অটোবায়োগ্রাফি, অপশান সি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর প্রশ্ন রয়েছে। কি রয়েছে দেখো, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সনস ফল্ট, অর্থাৎ সে তার ছেলের ভুলের ওপর অন্ধ। কী কী অপশান রয়েছে দেখো, উইথ, অফ, টু আর বাই। কোনো বাক্যে যদি আমি ব্লাইন্ড খুঁজে পাই এবং সেখানে যদি ইররেশনালিটি বোঝাই, অর্থাৎ কোনো যুক্তি ছাড়াই কোনো কিছুকে অন্ধভাবে বিশ্বাস করা, এরকম যদি কোনো সেন্স বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় কিন্তু টু হয়ে যাবে। তাহলে আমার সঠিক উত্তর কী হয়ে যাবে, টু, অপশান সি, অর্থাৎ হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, অর্থাৎ সে তার ছেলের ভুলের প্রতি কিন্তু অন্ধ। তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ অন দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি টেবিলের ওপর লাফিয়ে উঠে পড়লো। অপশান কী কী রয়েছে, অপশান রয়েছে ইন, আপন, অন আর আন্ডার। দেখো সাধারণ ক্ষেত্রে ছেলেরা কি করে আসবে, ছেলেরা করে আসবে অন। কারণ কি, কারণ হচ্ছে ছেলেরা এটা বুঝবে যে টেবিলের ওপরে বিড়ালটি লাফ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সাধারণ সেন্সে কিন্তু অন চলে আসে। কিন্তু না, এটা আনসার হবে কিন্তু আপন। কেন, কারণ এটাকে দেখো বিড়ালটা ছিল একটা অন্য জায়গায়, সেখান থেকে মুভ করে ও একটা টেবিলের ওপর এসে পড়লো। এরকম ধরনের সেন্স যখন বোঝাবে, যখন কোনো অন্য জায়গা থেকে একটা জায়গায় এসে স্থানান্তরিত মতো কোনো সেন্স বোঝাবে, স্থানান্তর করার মতো কোনো সেন্স বোঝাবে, তখন সেক্ষেত্রে সবসময় আপন হবে। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে দ্য ক্যাট জাম্প আপন দ্য টেবিল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নটা দেখো, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কী কী অপশান রয়েছে প্রিপোজিশনে দেখো, ফর রয়েছে, ফ্রম রয়েছে, সিন্স রয়েছে আর থ্রু রয়েছে। দেখো তোমাদের একটা জিনিস বলে দিই, একটা ট্রিক। সেটা কি, দেখো যখন কোনো স্প্যান অফ টাইম বোঝাবে, অর্থাৎ ফর আমরা কখন ইউজ করব, যখন স্প্যান অফ টাইম মানে কোনো অনেকক্ষণ ধরে ধরো বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফর ইউজ করব। ফ্রম কোথায় ইউজ করব, ফ্রম ইউজ করব হচ্ছে ইনসেপশন অফ টাইম, অর্থাৎ ধরো কোনো ইনডিফিনিট ইনসেপশন অফ টাইম, অর্থাৎ কোনো অনির্দিষ্টভাবে কোনো জায়গা থেকে শুরু হলে, কোনো সময় শুরু হলে সেখানে আমরা কিন্তু ফর্ম ইউজ করব। আর সিন্সটা কোথায় ইউজ করব, সিন্সটাও ইনসেপশন অফ টাইমে করব, কিন্তু এটা পার্টিকুলার হবে, ইনসেপশন পার্টিকুলার টাইম অফ টাইম। অর্থাৎ দেখো কোনো সময়ের ফ্রেম বা কোনো টাইম ফ্রেম বোঝালে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। কোনো জায়গা কোনো টাইম থেকে শুরু হলে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, একটা করতে পারি ফ্রম, একটা করতে পারি সিন্স। দেখো কোনো পার্টিকুলার পয়েন্ট যদি বলে সেক্ষেত্রে আমরা সবসময় ইউজ করব কিন্তু সিন্স। আর যদি কোনো ইনডিফিনিট বা কোনো ধরো অনির্দিষ্ট কোনো সময় বোঝায় সেক্ষেত্রে আমরা ইউজ করবো কিন্তু ফর্ম। দেখো এইখানে প্রশ্নে কিন্তু বলে দিয়েছে মর্নিং, একটা পার্টিকুলার টাইম বলে দিয়েছে যে যখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তাহলে কি আমার ইনসেপশন আর টাইম বোঝাচ্ছে কিন্তু পার্টিকুলার হচ্ছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ দ্য ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অর্থাৎ সে একজন সৎ লোক। তাহলে এই সততার আগে আমাকে একটা আর্টিকেল বসাতে হবে। কী কী আর্টিকেল দেখো দিয়েছে, এ দিয়েছে, এন দিয়েছে আর ডি দিয়েছে, আর এখানে নো আর্টিকেল অপশানও দিয়েছে। দেখো অনেস্ট যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের প্রথম সাউন্ড কী আসে, প্রথম সাউন্ড আসে অ। অটা কি, ভাওয়েল সাউন্ড। আর আমরা জানি কি, যখনই কোনো শব্দ উচ্চারণ ক্ষেত্রে যদি আমাদের ভাওয়েল সাউন্ড আসে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, সাধারণ ক্ষেত্রে আমরা ইউজ করি এন। আর যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে আমরা কি ইউজ করি, তাহলে আমরা ইউজ করি এ। তাহলে আমি যখন অনেস্ট উচ্চারণ করছি তখন সামনে যদি আমি এইচ দেখতে পাই তার সত্ত্বেও কিন্তু আমি যখন উচ্চারণ করছি তখন একটা সাউন্ড কি আসছে, সাউন্ড আসছে অ, অর্থাৎ অনেস্ট। তাহলে আমার কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড আসছে। তাহলে আমার আনসার কী হয়ে যাবে, আনসার হয়ে যাবে অ্যান। তাহলে আমার এখানে অপশান বি আনসার হয়ে যাবে, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো চলো পরে প্রশ্নটা দেখি।
পরের প্রশ্নটা দেখো, একটা সিনোনিম করতে বলেছে, অর্থাৎ সমার্থক শব্দ খুঁজতে বলেছে। শব্দটা কি দিয়েছে দেখে নি। শব্দটা দিয়েছে হচ্ছে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি? অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রাচুর্যতা, অর্থাৎ প্রচুর পরিমাণে থাকা। দেখো অপশান কি রয়েছে? অপশান রয়েছে প্লেন্টিফুল, স্কার্স, লিমিটেড আর ব্রিফ। দেখো প্লেন্টিফুল মানে কি? প্লেন্টিফুল মানেও কিন্তু প্রচুর। তাহলে স্কার্স মানে কি? স্কার্স মানে হচ্ছে কোনো কিছুর ঘাটতি। লিমিটেড, লিমিটেড মানে জানি আমরা সীমিত। আর ব্রিফ, ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে। তাহলে এতক্ষণ অপশন পরে তোমরা বুঝে গেছো যে কি আনসার হবে, প্রাচুর্যতা আর প্রচুর। তাহলে অবশ্যই আমার আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ প্লেন্টিফুল। তো চলো পরের প্রশ্নটা দেখি। দেখো এর আগের প্রশ্নটা কি করলাম? আগের প্রশ্নটা করলাম হচ্ছে আমরা সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ। এই যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। কি বলেছে দেখো, অপটিমিস্ট। অপটিমিস্ট মানে আমরা কি জানি? আশাবাদী। এবার যে অপশানগুলো আছে সেগুলো মানে করে দেখি। দেখো প্রথম কি রয়েছে? হোপফুল। হোপফুল মানে আমরা জানি হোপ মানে আশা, তাহলে হোপফুল মানে আশাবাদী, মিলে যাচ্ছে। পরেরটা কি রয়েছে? পেসিমিস্ট। পেসিমিস্ট মানে নিরাশাবাদী। পরেরটা কি আছে? আইডিয়ালিস্ট। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, তাহলে আইডিয়ালিস্ট মানে আদর্শবাদী। তারপরেরটা কি আছে? রিয়ালিস্ট। রিয়াল মানে কি জানি? বাস্তব, তাহলে রিয়ালিস্ট মানে বাস্তববাদী। অপশন থেকে বুঝেই কিছু নিশ্চয়ই। আনসার কি হবে? আনসার হয়ে যাবে পেসিমিস্ট, অর্থাৎ আশাবাদীর বিপরীত হচ্ছে নিরাশাবাদী, অর্থাৎ অ্যান্টোনিম অফ অপটিমিস্ট হবে হচ্ছে তোমার পেসিমিস্ট। তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, এখানেও একটা সমার্থক শব্দ দিয়েছে। শব্দটা কি রয়েছে? শব্দটা রয়েছে হচ্ছে বেনিভোলেন্ট, অর্থাৎ দয়ালু। একইভাবে আমরা অপশনগুলো দেখি কি মানে আছে। ক্রুয়েল, ক্রুয়েল মানে নিষ্ঠুর। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। গ্রিডি, গ্রিডি মানে লোভী। শেষে কি রয়েছে? অ্যাংরি, অ্যাংরি মানে রাগী। তাহলে কি খুঁজতে বলেছে আমাকে? সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে দয়ালুর সমার্থক কি হবে? দয়ালু, অর্থাৎ কাইন্ড বা বেনিভোলেন্টের সিনোনিম কি হবে? কাইন্ড বা দয়ালু। পরেরটা দেখো, পরে একটা ইডিয়ম ফ্রেজের উপর প্রশ্ন কি রয়েছে দেখো। অ্যাপেল অফ ওয়ান্স আই, অর্থাৎ একজনের চোখের মণি। অ্যাপেল অফ ওয়ান্স আই যে ইডিয়ম, এটার মানে হচ্ছে নয়নের মণি। অর্থাৎ নয়নের মণি আমরা মানে কি জানি বাংলায়? অর্থাৎ খুব প্রিয়, তাই তো? তাহলে দেখো অপশানগুলো কি রয়েছে। অপশানগুলো রয়েছে হচ্ছে ভেরি সুইট, ভেরি ডিয়ার, এ রেড আই আর ফুড সেলার। তাহলে বুঝতে পারছো নয়নের মণি মানে কি? খুব প্রিয়, অর্থাৎ ভেরি ডিয়ার, অর্থাৎ আমার হবে আনসার হবে বি, ভেরি ডিয়ার। তো চলো পরের প্রশ্নটা করি। পরের যে ইডিয়ম ফ্রেজটা আছে এটাও কিন্তু খুব কমন এবং প্রায় পরীক্ষাতেই এই প্রশ্নটা তুমি কিন্তু খুঁজে পাবে। কি বলেছে দেখো, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে আকস্মিক ঘটনা, অর্থাৎ কোনো কিছু হঠাৎ করে যদি ঘটে যায় সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটাকে ইউজ করি, বোল্ট ফ্রম দ্য ব্লু। অপশান কি কি রয়েছে দেখো। অপশান রয়েছে এ সাডেন ডিজাস্টার, অর্থাৎ মানে একটা আকস্মিক বিপর্যয়। এ ব্লু স্কাই মানে একটা নীল আকাশ। এ লাইটনিং স্ট্রাইক মানে একটা বজ্রপাত। এবং শেষ অপশানটা রয়েছে ক্লিয়ার ওয়েদার মানে হচ্ছে পরিষ্কার আকাশ। তাহলে বুঝতেই পারছো এটা আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ এ সাডেন ডিজাস্টার। শেষ প্রশ্নটা দেখো, শেষ প্রশ্নটা রয়েছে একটা ভয়েস চেঞ্জের উপর। যারা যারা আমার আগের ক্লাসগুলো ফলো করেছো তারা নিশ্চয়ই শিখে গিয়েছো যে ভয়েস চেঞ্জ শর্টকাটে কীভাবে করতে হয়। এটাও ঠিক একইভাবে সেই শর্টকাট ফলো করে কিন্তু আমরা সলভ করবো। দেখে নাও কী আছে। সি স্যাং এ সং, অর্থাৎ সে একটা গান গেয়েছিল। তাহলে আমার নিয়ম অনুযায়ী যদি তুমি ভয়েস চেঞ্জ করতে যাও প্রথমে কী করতে হবে? আমাকে ভার্ব আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে ভার্ব কোনটা? স্যাং। ভার্বটা এবার কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে ভার্ব যখন আমার আইডেন্টিফিকেশন হয়ে গেল, এবার এটাকে আমি ভয়েস চেঞ্জ করবো। তাহলে দেখো স্যাং রয়েছে, এবার স্যাং ভার্বটাকে যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই কি হবে? ওয়াজ
বা ওয়্যার সাং। সাং কেন হলো? কারণ সিং ভার্বের V3 ফর্ম হচ্ছে সাং, এটা হচ্ছে V3 ফর্ম। আর ওয়াজ ওয়্যারটা কেন? ওয়াজ ওয়্যারটা আমি দুটোই অপশান রাখলাম কারণ সাবজেক্ট অনুযায়ী। আমাদের নিয়ম কি বলে? নিয়ম হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে আমার এই অবজেক্টটা যদি সাবজেক্ট হয়, এটা কি দেখতে পাচ্ছ? এ সং, অর্থাৎ একটা গান, এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার বিভাগ কোনটা হবে? সিঙ্গুলার বিভাগ হচ্ছে ওয়াজ। তাহলে আমার ওয়্যারটা বাদ চলে যাবে। তাহলে অপশানে আমাকে কি খুঁজতে হবে? ওয়াজ সাং খুঁজতে হবে। তাহলে আমি দেখে নাও যে আমার অপশানে ওয়াজ সাং কোনটায় আছে, দেখতেই পাচ্ছ অপশান বিতে আমার ওয়াজ সাং রয়েছে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে, কিচ্ছু দেখার প্রয়োজন পড়বে না, সঠিক উত্তর আমার হবে অপশান বি, এ সং ওয়াজ সাং বাই হার।